আজকের এপিসোডে আমরা সিএসএস লাইব্রেরি কী জিনিস এই বিষয়টা জানব। তো সিএসএস লাইব্রেরি অনেকে আমরা বুটস্ট্র্যাপ নাম শুনছি, অনেকে টেলওয়াইন নাম শুনছি। তো এগুলো আসলে একটা সিএসএস লাইব্রেরি। তো বেসিক্যালি এই জিনিসগুলা মধ্যে অনেক ধরনের সিএসএস করে দেওয়া থাকে। তো আমরা জাস্ট সেগুলোকে আমাদের প্রজেক্টসে ইনক্লুড করে ওইভাবে আমরা প্রজেক্টসটাকে ডেভেলপমেন্টটাকে আরও ইজি করতে পারি, অর্থাৎ কম কোডিং লিখে অনেক কাজ করা যায়। তো বুটস্ট্র্যাপ বা টেলওয়াইন যেটাই বলি না কেন, আমরা এই ধরনের সিএসএস লাইব্রেরি শেখার আগে চলেন আমরা একটা ছোট্ট সিএসএস লাইব্রেরি তৈরি করি নিজেরা, যেন আসলে বোঝা যায় যে আসলে সিএসএস লাইব্রেরিটা কী এবং এটাকে কিভাবে কাজ করাইতে হয়। এবং আমরা যদি কোর কনসেপ্টটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারি, সেটা হোক বুটস্ট্র্যাপ, সেটা ম্যাটেরিয়াল ইউআই অথবা আমাদের টেলওয়াইন সিএসএস, যেটাই প্রিফার করে না কেন, আমাদের জানতে হবে যে কোর কনসেপ্টটা আসলে কিভাবে একটা লাইব্রেরি কাজ করতেছে এবং এটা কিভাবে শিখে ফেলা যায়। তো যদি আমরা একটা লাইব্রেরি তৈরি করে ফেলতে পারি, এরকম বেসিক লাইব্রেরি একটা তৈরি করব, আমরা খুব কমপ্লেক্সের মধ্যে যাব না। তো বেসিক লাইব্রেরি তৈরি করা জানলে আমরা যে কোনো লাইব্রেরি ইউজ করে ফেলতে পারবো, কারণ আমাদের কোর কনসেপ্টটা তখন ক্লিয়ার থাকবে। তো চলেন আমরা একটা লাইব্রেরির কাজ শুরু করি। তো বেসিক্যালি আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা index.html ফাইল থাকে। তো ফাইলের নাম কেন index.html হয় এটা কিন্তু আমরা অলরেডি সবাই জানি, কারণ এটাই মেইন ফাইল। ফাইলের নাম না লিখেও এটা লোড হয় ইউজুয়ালি। তো এগুলো আমরা অলরেডি শিখে ফেলছি। তো এখন এর ভেতরে আমাদের কি থাকে, অ্যাসেটস নামে একটা ফোল্ডার থাকতে পারে, বা আপনি চাইলে ফোল্ডার ছাড়াও কাজ করে ফেলতে পারেন। তো যাই হোক, এখন এই জায়গায় আমাদের দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে আমাদের ধরেন সিএসএস এর একটা ফোল্ডার থাকে। তো আমি আসলে এত ডিপলি ফোল্ডার স্ট্রাকচারে যাচ্ছি না। তো এখন আমরা যদি এখানে style.css নামে একটা ফোল্ডার ফাইল তৈরি করি, ফাইল আসলে যেগুলোতে এক্সটেনশন থাকে এগুলো হচ্ছে ফাইল, এবং ফোল্ডার হলো কি, ফোল্ডার অনেকগুলো ফাইলকে একটা ফোল্ডার মানে হচ্ছে অনেকগুলো ফাইল এর ভিতরে আপনি রাখতে পারবেন, এটা হচ্ছে একটা ফোল্ডার। আর ফাইল কিন্তু যেগুলা একদম এক্সটেনশন থাকে ওগুলোকে বলা হচ্ছে ফাইল। .css, .html, .png, .dox, যাই থাকুক না, .css, .docx যেটাকে বলা হয়, ডক ফাইল বা .pdf যেটাই থাকুক, ওগুলো হচ্ছে একটা ফাইল। এবং যেগুলোতে এক্সটেনশন থাকে না, দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেটস, এটা একটা ফোল্ডার, অর্থাৎ এইটার ভিতরে আপনি অনেকগুলো ফাইল রাখতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা style.css নামে একটা ফাইল তৈরি করলাম, এবং আমরা কি করব, এইখানে আমরা জাস্ট বেসিক একটা মার্কআপ করি আর কি। তো চলেন আমরা সিএসএস লাইব্রেরি যে ইয়াটা আছে, ওকে, আমরা আমাদের সিএসএস লাইব্রেরি যে ফোল্ডারটা সেটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিলাম। তো এখন আমরা বেসিক একটা মার্কআপ করব, অর্থাৎ index.html এর যে ফাইলটা, এই ফাইলে আমরা জাস্ট আমাদের বেসিক যে মার্কআপটা এটা আমরা নিয়ে আসলাম। তো এখন আমরা এখানে কী লিখবো, যে কোনো একটা টাইটেল দিতে পারি, অর্থাৎ সিএসএস লাইব্রেরি। তো এখন এই সিএসএস লাইব্রেরিটা কি আসলে দেখেন, একটা বিষয়, আমরা যদি এখানে কোনো একটা টাইটেল লিখি, সাপোজ h1, এবং এই জায়গায় যদি আমরা সাপোজ হ্যালো সামথিং যে কোনো কিছু লিখলাম, তো এখন আমরা যদি এটাকে এখন কালার দিতে চাই, বা এখন যদি আমরা এটাকে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব, আমরা সিএসএসে যাব, সিএসএসে যেয়ে সেটাকে আমাদের স্টাইল করতে হবে আমাদের প্রয়োজন অনুসারে, ঠিক আছে। তো এখন আমরা যদি এটা করি, তো দেখেন এই জায়গায় আমাদের কি করা লাগতেছে, একটা লিঙ্ক করা লাগতেছে, তাই না, একটা লিঙ্ক আপ এখানে করতে হবে। তো অ্যাসেটসের ভিতরে আমাদের style.css ফাইল থাকবে। এই জায়গায় আমরা কি করব, হ্যালো সামথিং, এইটার জন্য যত স্টাইল লাগে আমরা এই জায়গায় স্টাইলটা করতে পারবো। তো এখন যদি আমরা ওপেন টু দ্য সাইট করি, তো সেক্ষেত্রে এইখানে সাপোজ ধরেন হ্যালো সামথিং, এইখানে যদি আমরা এই টেক্সটটাকে সেন্টার লাইন করতে চাই, আমাদের কি করা লাগবে, এই জায়গায় এসে h1 লিখে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করতে হবে। এটা হচ্ছে নর্মাল প্রসেস, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল প্রসেস। তো এখন আমরা সিএসএস লাইব্রেরি যেভাবে কাজ করে, আসলে বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো, বেসিক যে সিএসএসগুলো লাগে, সাপোজ ধরেন যে ডিসপ্লে ফ্লেক্স, তারপরে হচ্ছে এই যে অ্যালাইনমেন্টগুলো কন্ট্রোল করার জন্য, এরপরে কালার্স কন্ট্রোল করার জন্য, এই বেসিক যেগুলো লাগে সিএসএসগুলো, তো এই সিএসএসগুলো আপনি কী করলেন, একটা
আলাদা ফাইলে অলরেডি আপনি করে রাখছেন, এখন জাস্ট আপনি প্রত্যেকটা প্রজেক্টে সেটা ইউজ করবেন। সেটা কিভাবে, চলেন আমরা ওই জিনিসটাই করব। তো আমরা সিএসএস লাইব্রেরি এই জায়গায় আছে অ্যাসেটস, এইখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা ফাইল তৈরি করব আমরা এখানে। হ্যাঁ, তো এখানে আমরা একটা সিএসএস এর ফাইল তৈরি করব, যেহেতু সিএসএস লাইব্রেরি সিএসএস ফাইল হবে। তো এই জায়গায় আমরা সাপোজ হচ্ছে আওয়ার সিএসএস বা যে কোনো কিছু, বা সাপোজ যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, যে সাপোজ ওকে মাই সিএসএস লাইব্রেরি, ওকে যে কোনো কিছু একটা নাম দিলাম। তো লাইব্রেরি ডট সিএসএস, তো এটা হচ্ছে আমাদের মনে করেন একটা কমন একটা সিএসএস ফাইল, যেটার ভিতরে আমরা অসংখ্য সিএসএস করে রাখবো অলরেডি, যেটা আমরা যে কোনো প্রজেক্টে চাইলে ইউজ করতে পারবো। তো বিষয়টা কীরকম দেখেন, মাই সিএসএস লাইব্রেরিতে আমরা কি করলাম, আমরা এখানে একটা ক্লাস ডিফাইন করব টেক্সট সেন্টার নামে। হ্যাঁ, তো এটা মনে করেন আমার কিন্তু এই ক্লাস স্টাইল ডট সিএসএস বা ইন্ডেক্স ডট এইচটিএমএল নাই, আমি জাস্ট এমনি একটা ক্লাস নিলাম যে টেক্সট সেন্টার। যদি ক্লাসটা এখানে কেউ বসায় বা যে কোনো জায়গায় যদি কেউ বসায়, তাহলে এটার কি হবে, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে। টেক্সট অ্যালাইনটা হবে হচ্ছে সেন্টার। এরপরে ধরেন আমি আরও কিছু করব, সেটা হচ্ছে যে ধরেন টেক্সট রাইট। হ্যাঁ, সে টেক্সট রাইট যদি কেউ দেয়, তাহলে টেক্সট অ্যালাইনটা রাইট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি এখানে বসায় নিলাম। আমার কিন্তু এই ক্লাস কিন্তু এখানে নাই, বা এটা আমার চিন্তাও করার দরকার নাই যে কোথায় আসে কোথায় নেই। আমি জাস্ট আমার মাথায় যেগুলো আসে, যেগুলো আমাদের প্রজেক্টসে ম্যাক্সিমাম টাইমে ইউজ করা লাগে, সেই জিনিসগুলো করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সাপোজ ধরেন এটাকে আমরা একটা ক্লাস দিলাম। সাপোজ মাঝে মাঝে স্প্যানে কিন্তু প্যাডিং ট্যাডিং কাজ করে না, ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হয়। তো ডি ইনলাইন ব্লক আমরা দিলাম এই জায়গায়। এটা দিয়ে দিলে কি হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে যাবে। এবং ফ্লেক্স আমাদের ম্যাক্সিমাম সময় করা লাগে, তো ডি ফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে। তো এরকম মনে করেন যে আমরা ডিসপ্লে ডিসপ্লে কী হবে, ফ্লেক্স হয়ে যাবে। এবং ধরেন গ্যাপ প্রপার্টি দিলাম আমরা এই জায়গায়, মনে করেন যে গ্যাপ 24। হ্যাঁ, গ্যাপ 24 দিলাম হচ্ছে, এটা যদি দেয় কেউ তাহলে তার 24 পিক্সেল গ্যাপ হয়ে যাবে এখানে। অথবা আপনি চাইলে এখানে গ্যাপ 16 ইউজ করতে পারেন, অর্থাৎ গ্যাপ যদি কেউ 16 ইউজ করে, মানে এই ক্লাসটা যদি কোথাও কেউ ইউজ করে, তো সেক্ষেত্রে গ্যাপ 16 হয়ে যাবে। এবং কালার্স কন্ট্রোলের জন্য আমরা দিতে পারি যে কালার হোয়াইট। ঠিক আছে, তো এইখানে যদি মনে করেন দিতে দিই, তাহলে টেক্সট কালার বা কালার হোয়াইট হয়ে যাবে আর কি। এই ক্লাসটা দিলে আমাদের যে কোনো জায়গায় যদি আমরা দেই, তাহলে আমাদের কালার হোয়াইট হয়ে যাবে। এবং ধরেন হচ্ছে কালার ব্লু, আমরা যদি জাস্ট এটা ইউজ করি, তাহলে কালারটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। এবং ধরেন কালার আমরা ইউজ করতে পারি ইয়েলো বা সামথিং, যে কোনো কিছু। তো সেই ক্ষেত্রে কালার এই জায়গাটাতে কি হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে। তো এরকম আমাদের আসলে প্রজেক্টস করতে করতে আসলে মানে যখন ধরেন আপনার দু একটা প্রজেক্টস আপনি কমপ্লিট করবেন, অলরেডি করে ফেলছেন, কিন্তু আপনারা ফুডিজ টেমপ্লেট কমপ্লিট করছেন এবং এয়ার নাইকি কমপ্লিট করছেন, তো সেক্ষেত্রে এই দুটা প্রজেক্টস করতে যায় কিন্তু আপনাদের এই ধরনের একটা আইডিয়া চলে আসছে যে কোন কোন সিএসএসগুলো আপনাকে খুব বেশি সময় লিখতে হয়। তো ওই সিএসএসগুলোকে আপনারা জাস্ট একটা ফাইলে কী করবেন, কনভার্ট করে ফেলবেন। তো এই জায়গায় আমরা এই ক্লাস হিসাবে এই জিনিসগুলা করলাম। তো এরকম আরও অনেক সিএসএস লেখা যায়। সাপোজ ধরেন যে ফন্ট সাইজ, যদি আমরা ধরেন ফন্ট সাইজ 70, হ্যাঁ, এটা যদি আমরা ইউজ করি, তাহলে কি হবে, এটার ফন্টের সাইজটা হয়ে যাবে কি 70 পিক্সেল। এরপরে ধরেন যে আমরা কি করতে পারি, ডিসপ্লে ট্যাগ ইউজ করতে পারি, টাইটেল ট্যাগ ইউজ করতে পারি। হ্যাঁ, যদি টাইটেল কোনো জায়গায় থেকে থাকে, তাহলে কি হবে, ফন্ট সাইজটা হয়ে যাবে মনে করেন যে এইখানে আমরা একটা ক্লাস হিসাবে ইউজ করতে পারি। হ্যাঁ, টাইটেল 1 যদি কোনো জায়গায় একদম প্রধান যে টাইটেলটা আছে সেটা যদি কেউ ইউজ করতে চায়, তো সেক্ষেত্রে কী হবে, আমাদের 60 পিক্সেল ফন্ট সাইজ হবে। এবং ফন্টের ওয়েট আমরা এখানে চুজ করে ফেলতে পারি। ফন্ট ওয়েট ধরেন 700 পিক্সেল হবে বা 800 পিক্সেল হবে। হ্যাঁ, এরকম। অর্থাৎ কেউ যদি টাইটেল 1 ইউজ করে, তাহলে অটোমেটিক্যালি তার ফন্ট সাইজটা হয়ে যাবে 60 পিক্সেল এবং ফন্টের ওয়েটটা হয়ে যাবে হচ্ছে 800 পিক্সেল বা 800 আর কি, ওয়েট আর কি। তো এই জায়গায় আমরা আরেকটা কাজ করতে পারি, যেরকম ফন্ট ওয়েট 400। হ্যাঁ, নর্মালি ধরেন কোনো জায়গায় আমাদের ফন্ট ওয়েট, একটা হেডিংয়ের ফন্ট ওয়েটকে 400 করে ফেলা লাগবে বা রেগুলার করা লাগবে। তো ফন্ট ওয়েট আমরা কি করতে পারি, এই জায়গায় আমরা রেগুলার ইউজ করলাম, একটা ক্লাস ইউজ করলাম। তো ফন্টের ওয়েট এই জায়গায় আমরা কি করব, 400 ডিক্লেয়ার করে দেবো। অর্থাৎ রেগুলার ইউজ করলে ফন্ট ওয়েট 400 হয়ে যাবে। অর্থাৎ ফন্ট ওয়েট যদি আমরা মিডিয়াম ইউজ করি, তাহলে ফন্টের ওয়েটটা হয়ে যাবে, ওকে, ফন্টের ওয়েট হয়ে যাবে 500।
এবং ধরেন আরও যদি ইউজ করি ফন্ট ওয়েট সেমি বোল্ড আছে, তারপরে হচ্ছে বোল্ড আছে, হ্যাঁ ফন্টের ওয়েট সেমি বোল্ড আছে, তাহলে ফন্টের ওয়েট ধরেন হচ্ছে 700, সেমি বোল্ডে 600 হয় এবং বোল্ডে হয় 700। তো এইভাবে আমরা চাইলে অনেক সিএসএস লিখতে পারি। আসলে এত সিএসএস অনেক লেখা যায়, দেখা যায় যে 500-600 লাইন কিন্তু আপনি এভাবে লিখতে পারেন। আমরা অলরেডি কিন্তু 50+ লাইন লিখে ফেলছি এই জায়গায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইরকম সিএসএস আপনি অসংখ্য লিখতে পারবেন। আমরা তো ডিসপ্লে জাস্ট ইনলাইন ব্লক দিচ্ছি, এরপরে আমরা আর একটা কাজ করতে পারি। ধরেন নর্মালি হেডিংয়ে বা কি হয় হেডিংয়ে বা প্যারাগ্রাফে মার্জিন পাই কিন্তু, হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা মার্জিন যদি M0 দিয়ে দিই তাহলে কি হবে, ওইটার আর মার্জিন পাবে না, মার্জিন 0 হয়ে যাবে। তাহলে সাপোজ ধরেন উপরে আমার 24 পিক্সেল 16 পিক্সেল গ্যাপ লাগে মাঝে মাঝে, তো সেক্ষেত্রে আমরা কি করব, মার্জিন টপ যদি 16 পিক্সেল ইউজ করি তাহলে এখানে কি হবে, মার্জিন টপ হয়ে যাবে 16 পিক্সেল। তো এইভাবে আমরা এরকম করতে পারি। অর্থাৎ হচ্ছে ধরেন মার্জিন টপে আবার যদি আমরা 24 ইউজ করি তাহলে মার্জিন টপ হয়ে যাবে 24 পিক্সেল, এবং মার্জিন বটমে যদি আবার ধরেন 24, তাহলে মার্জিনের বটমে হয়ে যাবে হচ্ছে 24। এইভাবে আমরা প্যাডিংয়ের ক্ষেত্রেও করতে পারি, মার্জিনে করতে পারি, প্যাডিংয়ে করতে পারি। আমরা তো জাস্ট হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করছি, কিন্তু ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স কিন্তু আমরা করি না, বা অ্যালাইন আইটেমস কিন্তু করি না। সাপোজ ধরেন এখানে আমরা কি করলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এরকম থাকবে, হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার থাকলে কি হবে, এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টারই হবে। জাস্ট এটা তো ক্লাস হয়ে যায়, এটা কিন্তু আর নাম নাই। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে কি, এটা তো ক্লাস ডট দিয়ে যেহেতু আছে, তো এই ক্লাসটা যেখানে থাকবে সেখানে কি হবে, জাস্টিফাই কন্টেন্ট কী হবে, সেন্টার হয়ে যাবে। এর পরবর্তীতে যদি আমি আসি অ্যালাইন আইটেমস আছে আমাদের, হ্যাঁ অ্যালাইন আইটেমস সেন্টার যদি হয় তাহলে কি হবে, অ্যালাইন আইটেমসও সেন্টার হয়ে যাবে। এখন অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট এগুলো দিয়েও কিন্তু আমরা 3-4টা ক্লাস বানায় ফেলতে পারি। কীরকম, আমরা তো জাস্ট সেন্টার ইউজ করছি, জাস্টিফাই কন্টেন্ট ইন্ড ইউজ করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট ইউজ করতে পারি। তো আমরা যদি ধরেন জাস্টিফাই কন্টেন্ট ইন্ড, হ্যাঁ এটা যদি কেউ ইউজ করে তাহলে জাস্টিফাই কন্টেন্টটা কী হয়ে যাবে, ইন্ড হয়ে যাবে বা রাইট হয়ে যাবে। এরপরে ধরেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট আপনার আছে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট মানে লেফট হয়ে যাবে, হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট এটা মনে করেন যে স্টার্ট হয়ে যাবে, ফ্লেক্স স্টার্ট বা ফ্লেক্স ইন্ড এরকম হয় ম্যাক্সিমাম টাইমে, যে এরকম হয় ফ্লেক্স ইন্ড এবং হচ্ছে ফ্লেক্স স্টার্ট জাস্টিফাই কন্টেন্ট। তো তাহলে ধরেন জাস্টিফাইয়ের ব্যাপারগুলো হয়ে গেল। এরপর আপনি চাইলে অ্যালাইন আইটেমস দিয়ে কিন্তু আবার 3টা ক্লাস করে ফেলতে পারেন। তাহলে আমাদের আর এই সিএসএসগুলো করা থাকলে আপনার আর বারে বারে সিএসএসটা করা লাগে না, এটা হলো ব্যাপার। তো অ্যালাইন আইটেমস আমরা কি করতে পারি, অ্যালাইন আইটেম আগের মতো স্টার্ট, তো এই জায়গায় আমরা কি করতে পারি, অ্যালাইন আইটেমস কি করতে পারি, ফ্লেক্স স্টার্ট করতে পারি এবং ফ্লেক্স ইন্ডও করতে পারি। তো এটা আমরা জাস্ট কপি করে বা এটাকে ডুপ্লিকেট করে ফেলতে পারি। অ্যালাইন আইটেমস ইন্ড যদি দেই এই জায়গায় তাহলে ফ্লেক্স ইন্ড আমাদের এই জায়গায় হয়ে গেল, ফ্লেক্সের ইন্ড। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এইভাবে অসংখ্য সিএসএস আমরা লিখতে পারি। আমাদের ধরেন মানে ম্যাক্সিমাম যেন কভার করা যায় এরকম সিএসএস আমরা লিখে ফেলতে পারি। তো লাইব্রেরিতে ধরেন 100, 200, 300 আপনার লাইন হয়ে গেল এরকম। তো এরকম লাইন হয়ে গেল, আপনার জাস্ট একটা লাইব্রেরি হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো একটা লাইব্রেরি, তাই না? এখানে আপনি অসংখ্য ক্লাস অ্যাড করছেন, অসংখ্য সিএসএস লিখছেন, তো এটা তো ডেফিনেটলি আপনার একটা ক্রেডিট পাওয়া উচিত, তাই না? তো সেক্ষেত্রে আপনি কীভাবে কী করবেন, দেখেন এখানে আপনারা যেটা করবেন সেটা হলো যে এই জায়গায় আপনি সুন্দর করে আপনার একটা নাম লিখে দেবেন, যে ধরেন হচ্ছে টেমপ্লেট নেম বা ফাইল নেম বা লাইব্রেরি নেম। সাপোজ এইখানে লিখতে পারেন যে হচ্ছে মাই সিএসএস ওকে লাইব্রেরি, হ্যাঁ এই জায়গায় আপনি লিখলেন যে অথর কে, আসলে এটার অথর হচ্ছে মনে করেন যে অথর মানে কে লিখছে আর কি ব্যাপারটা, হ্যাঁ অথরে আপনি ধরেন যেহেতু আমি লিখছি আমার নামটা দিতে পারি এখানে। তারপরে ভার্সন, হ্যাঁ এটা ধরেন এটা হচ্ছে ফার্স্ট ভার্সন 1.0.0, এটা মনে করেন যে আমাদের এইখানে, হ্যাঁ এটা আমরা কমেন্ট উঠায় দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন এটা যদি আপনার কোনো লাইভ সার্ভারে ওপেন করা থাকে, মানে আপলোড করা থাকে, আপনি চান যে সবাই চাইলে যে কেউ চাইলে এটাকে ডাউনলোড করে তার প্রজেক্টে ইনক্লুড করে ফেলতে পারবে, তো এরকমটা যদি আপনি চান তো সেক্ষেত্রে আপনি এটাকে গিটহাবে আপলোড করে দিলেন। গিটহাবে আপলোড করে দিয়ে তাহলে কি করবেন, এখানে আপনি ইউআরএল বা ইউআরআই যেটাই হোক না কেন এটার একটা লিঙ্ক করাই দিবেন, হ্যাঁ https/github.io/
ইউজার নেম, হ্যাঁ, আপনার নাম দিয়ে স্ল্যাশ হচ্ছে মাই সিএসএস লাইব্রেরি, তাহলে কি হবে, এটা এই ইউআরএলে গেলে আপনার এই ফাইলটা সে দেখতে পাবে, দেখতে পাইলে সে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখন কথা হলো যে জাস্ট তাহলে আমাদের লাইব্রেরিটা দেখতে কেমন হলো দেখেন, জাস্ট একটা ফাইল কিন্তু, হ্যাঁ। তো এখানে আপনি কি করবেন, একটা ফোল্ডার হিসাবে সেট করবেন, ওকে। আচ্ছা, এখানে আমরা লাইব্রেরি সিএসএসটা বানায় ফেললাম। তো এখন আমরা এটাকে কি করব, এটা একটা ফোল্ডার আকারে যদি আমরা এখন এটাকে সেভ করতে চাই, তো সেক্ষেত্রে কীভাবে করব দেখেন, সিএসএস লাইব্রেরির ভিতরে অ্যাসেটস, এটা হলো আমাদের লাইব্রেরি। তো এটা যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান, তো সেক্ষেত্রে আসলে কিভাবে শেয়ার করবেন, এটা হলো ব্যাপার। ওকে, এখন আমাদের মেইন লাইব্রেরি ফাইলটা হচ্ছে এটা mycss library.css। তো এখন আমরা যদি এটাকে আমাদের একটা লাইব্রেরি, একদম কমপ্লিট একটা লাইব্রেরি সেট করতে চাই, তাহলে কিভাবে করব, mycss লাইব্রেরি, ওকে, একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে আমাদের এই ফাইলটা দিয়ে দিলাম, হ্যাঁ। এই ফাইলটা দেওয়ার পরে আপনি এখানে একটা কি করতে পারেন, একটা ডকুমেন্ট ফাইল তৈরি করতে পারেন। এখানে আপনি ধরেন একটা টেক্সট ফাইল তৈরি করলেন, হ্যাঁ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, ওকে। এইখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে documentation.txt, হ্যাঁ। তো এই জায়গায় আপনি কি লিখবেন, আপনি জাস্ট লিখে দিবেন যে আসলে এটাকে কিভাবে আপনি ইউজ করতে হয়, এই আর কি, ঠিক আছে। তো এটাকে ইউজ করার জন্য আপনি কি করবেন, ওকে, যে স্টেপ দিয়ে দিবেন আর কি, হ্যাঁ, যে ফলো, ওকে, দিস স্টেপস টু include okay, include the, okay, follow these steps to, okay, enjoy the library, okay, এরকম একটা লিখলেন আর কি, হ্যাঁ, ওকে, লাইব্রেরি, ওকে। এখন আপনার হচ্ছে বলে যে 2-3টা স্টেপ আছে, এগুলো ফলো করলে আপনি লাইব্রেরি এনজয়টা করতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে কি করবেন, সেটা হচ্ছে যে ওকে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওকে, ইনক্লুড দ্য mycss, okay, library dot css to your project file, okay, project files, okay, to your projects, okay, html files, okay, before the কি লিখতে পারেন এখানে, before your style.css, okay, and then আপনি বলতে পারেন সেটা হচ্ছে যে এইখানে আপনি ধরেন আপনার যদি কোনো চিট শিট থেকে থাকে, মানে চিট শিট বলতে কি, আপনি কোন কোন ক্লাস এখানে ইউজ করছেন এটা যদি একটা লিস্ট করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি ওই লিস্টটা এখানে তাকে দেখতে বলতে পারেন, যে এই লিস্টটা থেকে আপনি দেখতে পারবেন কোন কোন সিএসএস এখানে অলরেডি করা আছে। তো যেহেতু আমাদের এই সিএসএসগুলো করা নাই, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা জাস্ট বলতে পারি যে ওকে, জাস্ট এখানে আমি একটা বলতে পারি যে style.css and okay, give a look on the my.css, okay, library.css, এই ফাইলে give a look on the এত ফাইল for 5 minutes to understand, okay, what CSS actually written to the files, okay, that's it, and okay, use that classes to enjoy the library, perfect। এটা জাস্ট সিম্পল একটা বেসিক আপনি একটা সেটআপ করে দিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ধরেন এই জিনিসটা আপনার তো এটা তো প্রথম ভার্সন, তাই না, আমরা এটাকে ফার্স্ট ভার্সন হিসাবে যদি আমরা চাই এটাকে রিলিজ করে ফেলতে পারবো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এইরকমই ধরেন এটার আসলে মজাটা নেওয়ার সিস্টেমটা কি দেখেন, এটার হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরি আছে, এখানে আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের কি করা লাগবে, আমাদের style.css এর উপরে, অবশ্যই style.css এর না, কারণ style.css এর নিচে যদি দেই তাহলে সেটা প্রায়োরিটিটা বেশি হয়ে যায়, তো আমরা চাইলে সেটাকে আর ওভাররাইড করতে পারবো না। তো এখন আমরা এটাকে কি করতে হবে, আমাদের উপরে সবসময় আমাদের style.css এর উপরে যে কোনো সিএসএস যদি আমরা অ্যাড করি সেটাকে আমাদের উপরেই রাখতে হবে। তো এখন আমরা স্টাইল শিটের উপরে আমরা কি করব, সেটাকে লিঙ্ক করায় দিব, সাপোজ অ্যাসেটস
মাই সিএসএস লাইব্রেরি, তারপরে হচ্ছে css.js, তো মাই লাইব্রেরি.css, এটা আমরা এখন আমাদের প্রজেক্টসে ইনক্লুড করে ফেললাম। তো এখন যদি ধরেন আমাদের এটাকে আমরা যদি ওপেন করি আমাদের ব্রাউজারে এখন মোটামুটি এরকম আছে। হ্যাঁ, তো এখন আমরা এই যে style.css এ লিখছিলাম, এটা আমরা style.css এ আমরা কোনো কিছু লিখবো না মনে করেন, তাহলে কি হবে? এটা কিন্তু এরকমই থাকবে। এখন আমরা এই লাইব্রেরির মধ্যে দেখেন অনেকগুলো সিএসএস কিন্তু করা আছে ক্লাস দিয়ে। তো আমরা যদি এটার কি করি, ক্লাস দিই একটা, হ্যাঁ, ফন্ট সাইজ ধরেন মনে করেন যে 70 পিক্সেল দিলাম, তাহলে কি হবে? তাহলে দেখেন এই যে ক্লাসটা বসায় দিলাম এখানে, জাস্ট ফন্ট সাইজ 70, তাহলে কিন্তু এখানে কি হয়ে গেল, অলরেডি এটার ফন্ট সাইজ 70 হয়ে গেছে। এবং আমরা আরও ক্লাস যদি ইউজ করতে পারি, যে ফন্ট ওয়েট রেগুলার, মানে ফন্ট ওয়েট 400 হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট ওয়েট কমে গেল। রেগুলার কোত্থেকে হচ্ছে আসলে এগুলা হচ্ছে কিন্তু এই যে মাই সিএসএস লাইব্রেরি এই সিএসএস ফাইল থেকে লোড করা হচ্ছে এগুলা, ঠিক আছে? তো এক্স্যাক্টলি এরকমভাবেই আমরা একটা লাইব্রেরি কাজ করে। তো এটাকে যদি আমরা সেন্টারে করতে চাই তাহলে আর একটা ক্লাস আমরা অ্যাড করতে পারি, টেক্সট সেন্টার। তাহলে কি হবে, এটা সেন্টারে চলে আসলো আমাদের এই যে লাইব্রেরিতে টেক্সট সেন্টার দেওয়া আছে কিন্তু অলরেডি, ঠিক আছে? এরপরে ধরেন আমরা যদি মার্জিন বটম, মার্জিন টপ, ডিসপ্লে, মানে যা খুশি আমরা দিতে পারি। কালার্স নিয়ে আমরা ইউজ করছি, তাই না? তো কালার্স আমরা ইউজ করতে পারি কিভাবে দেখেন, আমরা যদি দিই যে কালার ব্লু, তো সেক্ষেত্রে এটা ব্লু কালার হয়ে গেল, কারণ আমরা অলরেডি কালার ব্লুতে কী সিএসএস হবে সেটা কিন্তু আমরা ডিক্লেয়ার করে ফেলছি। তো সাপোজ আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে দেখি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এটা কোন জায়গা থেকে আসলে পাচ্ছে। তো দেখেন এই জায়গায় এই যে ফন্ট ওয়েট রেগুলার পাচ্ছে মাই সিএসএস লাইব্রেরি থেকে, ফন্ট সাইজ এটাও পাচ্ছে মাই সিএসএস লাইব্রেরি এখান থেকে পাচ্ছে, সব কিছু এখান থেকেই পাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এইরকমভাবেই আসলে লাইব্রেরি কাজ করে। প্রত্যেকটা লাইব্রেরি আপনি বুটস্ট্র্যাপ বলেন, টেলওয়াইন্ড সিএসএস বলেন বা ম্যাটেরিয়াল ইউআই বলেন, সব এইভাবেই কাজ করে। তো এখন আমরা আমাদের বেসিক যে লাইব্রেরিটা তৈরি করলাম, বুটস্ট্র্যাপের এক্স্যাক্টলি সেম ফিচারই আছে। এখন বুটস্ট্র্যাপ কী করতেছে, বুটস্ট্র্যাপের তো অসংখ্য ক্লাস আছে। আমরা তো জাস্ট মনে করেন যে জাস্ট কয়টা ক্লাস তৈরি করলাম, 100 বা 100 হয় নাই, আসলে অল্প কিছু ক্লাস আমরা এখানে তৈরি করছি। কিন্তু বুটস্ট্র্যাপ আসলে কি করছে, বুটস্ট্র্যাপের তো অনেকগুলো ভার্সন আপডেট হয়েছে। বুটস্ট্র্যাপ আমাদের এটা কিন্তু ফার্স্ট ভার্সন, একদম প্রথম ভার্সন। আমরা চাইলে এখানে আরও অনেক ক্লাস অ্যাড করতে এটার ভার্সন নাম্বার বাড়াইতে ধরেন এটা তো 1 ভার্সন আছে, এটারে 2, 3, 5 এইভাবে বাড়াইতে কিন্তু আমরা মানে হিউজ পরিমাণ চেঞ্জ করে এটাকে কিন্তু একসময় 4, 5 যদি এটা নিয়ে কাজ করি আমরা কখনো, তাহলে কিন্তু করে ফেলতে পারবো। তো বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি এই কাজটাই করছে আসলে। তো ওরা ডেফিনেটলি প্রথমে মনে করেন যে এই ধরনের সিএসএসগুলো কালেক্ট করে এভাবে লিখছে, লেখার পরে ওরা কি করছে, এটার ভার্সন আপগ্রেড করতেছে। এখন জাস্ট ভার্সন আপগ্রেডে প্রত্যেকটা আপগ্রেডে কিছু নতুন ক্লাস অ্যাড হচ্ছে, কিছু নতুন ফিচার অ্যাড হচ্ছে, হ্যাঁ, মানে এই ধরনের আর কি ব্যাপারগুলো হচ্ছে। ধরেন এখন বুটস্ট্র্যাপ কিন্তু আপডেট হইতে কিছু জাভাস্ক্রিপ্টের ফাংশন অলরেডি করে রাখছে, যেরকম ধরেন অ্যাকর্ডিয়ন বলতে পারেন বা স্লাইডার মডিউল আছে ওদের এইরকম। তবে মেইনলি বুটস্ট্র্যাপকে সিএসএস লাইব্রেরি হিসাবেই বেশি পরিচিত হয় আর কি, পরিচয় করায় দেওয়া হয় বুটস্ট্র্যাপকে মেইনলি সিএসএস লাইব্রেরি। তবে এখন ব্যাপারটা হচ্ছে যে আপডেট হইতে এখন তো বুটস্ট্র্যাপের 5 পয়েন্ট সামথিং চলে। তো এখন ধরেন এতবার আপডেট হয়েছে, তো ওরা কিন্তু কি করছে, এরা জাভাস্ক্রিপ্টও মনে করেন অলরেডি এখানে ইনক্লুড করে ফেলছে। তো জাভাস্ক্রিপ্টের ধরেন আপনি জাস্ট একটা মার্কআপ লিখে ফেললেন এখানে, জাস্ট কীরকম ধরেন আপনি যদি ধরেন এই জায়গায় আপনি একটা কি লিখবেন, সাপোজ ধরেন এখানে আপনি একটা ক্লাস দিবেন হচ্ছে কি অ্যাকর্ডিয়ন ক্লাস দিয়ে আপনি জাস্ট এখানে 2টা জিনিস লিখবেন। সাপোজ ধরেন এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন, মানে একটা বাটন থাকবে ধরেন এরকম আর কি, এখানে একটা বাটন দিলাম, দিয়ে একটা ক্লাস দিলাম যে অ্যাকর্ডিয়ন বাটন, ওকে, অ্যাকর্ডিয়ন বাটন, এবং আপনার হচ্ছে এখানে ওকে ক্লিক অন দিস বাটন, ওকে, এখানে আপনি জাস্ট এখানে একটা বাটন রাখলেন এবং এর ভিতরে এরপরে আপনার হচ্ছে আবার কি রাখতে পারবেন, আপনি একটা ডিপ নিয়ে আবার কি আপনার হচ্ছে অ্যাকর্ডিয়ন বডি। তো এইভাবে ওরা একটা মার্কআপ, একটা স্ট্যান্ডার্ড একটা মার্কআপ সেট করে রাখছে। তো এই মার্কআপটা করলে এখানে আপনি সামথিং ওকে প্যারাগ্রাফ, তো ওরা যেটা করছে সেটা হচ্ছে যে এই মার্কআপটা যদি কেউ আপনার ওয়েবসাইটে ইউজ করেন তাহলে কি হবে, এই বাটনে ক্লিক করলে এই অ্যাকর্ডিয়ন বডিটা একবার হাইড হবে, নান হবে, এরকম আর কি। তো অ্যাকর্ডিয়ন সিস্টেম আসে। তো এই ধরনের কিছু জাভাস্ক্রিপ্টের ফিচার ওরা রাখছে। তো ডেফিনেটলি এটা আসলে অনেক মজার একটা ফিচার। তো এইভাবে বুটস্ট্র্যাপ আসলে কাজ করে। তো বুটস্ট্র্যাপ অত কঠিন কিছু না, আমরা জাস্ট যেভাবে একটা লাইব্রেরি তৈরি করলাম বুটস্ট্র্যাপও এক্স্যাক্টলি সেম
এক্স্যাক্টলি সেম লাইব্রেরি। আমরা চাইলেই বুটস্ট্র্যাপের ভিতরে কী কী ক্লাস আছে সেগুলো দেখে ফেলতে পারি, ওদের দেখে ফেলে মানে ওদের কোথায় কোন ক্লাসে কী সিএসএস ইউজ করছে, জাস্ট আমাদের একটু সময় নিয়ে জাস্ট একটু দেখা দরকার, এইটাই আর কি। ধরেন মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টার সময় আপনি স্পেন্ড করলেন, দেখে নিলেন কী কী ক্লাস আছে, কোন ক্লাসে কি সিএসএস ওরা লিখে রাখছে, জাস্ট এটুকুই। এটা দেখলে আপনি সিএসএসের অনেক দেখবেন যে ফিচার আপনি ইউজ করতে পারতেছেন কোনো সিএসএস না লিখে ঠিক এইভাবে। এরপরে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ব্যাপারগুলো আছে, সেগুলোও আমরা দেখব। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এত কিছু বললাম, বুটস্ট্র্যাপের আসলে ওয়েবসাইট কোনটা, আপনি যদি বুটস্ট্র্যাপ লিখে সার্চ করেন তাহলে আমরা এখানে বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইটটা সেটা পাবো। তো এখন নেক্সট আমাদের টার্গেটটা হবে হচ্ছে আমাদের লাইব্রেরি তো কীভাবে কাজ করে সেটা আমরা জানলাম। এখন আমরা বুটস্ট্র্যাপ যে লাইব্রেরিটা অলরেডি তারা সিএসএসগুলো লিখে রাখছে, তৈরি করছে, সেটা আমরা শিখব। তো দেখেন 5.3 ভার্সন চলে বুটস্ট্র্যাপের, হ্যাঁ 5.3 ভার্সন চলে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় যদি আমরা ডক্সের ভিতরে যাই, এরা কিন্তু ডক্স বানায় রাখছে, আমরা কিন্তু ডক্স বানাইনি। আমরা কি করছি, জাস্ট একটা নোটপ্যাড ফাইল বানায় রাখছি। ফার্স্ট ভার্সন, ধীরে ধীরে আপগ্রেড করলে আরও আধুনিক হবে, এই হলো ব্যাপার। তো এখন এইখানে আসলে ওরা কিছু মানে বেসিক একটা গাইডলাইন দিচ্ছে যে কীভাবে আপনি চাইলে এই বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারেন। সাপোজ আমি ক্রিয়েট ইন্ডেক্স, নিউ index.html ফাইল ইন ইউর প্রজেক্ট রুট, এটা তো ডেফিনেটলি লাগবে index.file, ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস অ্যান্ড জেএস। দেখেন বুটস্ট্র্যাপের সিএসএস এবং জেএসটা সে লিঙ্ক করাইতে বলছে, এই যে বুটস্ট্র্যাপের সিএসএস, এই যে বুটস্ট্র্যাপের এটা হচ্ছে জেএস bundle.js। তো এই দুইটা জিনিস লিঙ্ক করাইতে বলছে। তারপরে ধরেন হচ্ছে আপনার প্রপার জেএসও ইউজ করা লাগতে পারে সেপারেটলি, এটা ম্যান্ডেটরি কিছু না। এরপরে কিছু জেএস কম্পোনেন্টস আছে এদের, তারপরে আপনার হচ্ছে ওকে HTML ডক টাইপগুলো কীভাবে ইউজ করতে হয়, অনেক কিছুই দেওয়া আছে আর কি। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই জায়গায় এসে আপনার ধরেন আরও যে ফিচারগুলো আছে, আমরা আসলে এত ডিটেলসে ধরেন এত কিছু শেখার আসলে দরকারও নাই খুব একটা। ধীরে ধীরে আমরা যত অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা বুঝতে পারবো আসলে কিভাবে আরও অ্যাডভান্স লেভেলে বুটস্ট্র্যাপ ইউজ করা যায়। তবে এখন আমাদের ইনিশিয়াল টার্গেটটা হলো বুটস্ট্র্যাপের যে সিএসএসগুলো করা আছে সেগুলোকে ইউজ করা। এর পরবর্তী টার্গেটটা হবে বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্টগুলো ইউজ করা হয়েছে সেগুলোকে ইউজ করা। তারপরে যে আমরা হচ্ছে এর অন্যান্য ফিচার ইউজ করব, যেরকম RTL থাকতে পারে এবং ভ্যারিয়েবলসগুলো থাকতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো আর কি। তো এইটাকে নেক্সট এপিসোডে আমরা এটাকে ডাউনলোড করে আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করে আমরা দেখব যে বুটস্ট্র্যাপের সিএসএস কী কী আছে এবং সেটা কীভাবে ইউজ করা যায়।